হ্যালো স্টুডেন্টস, তোমাদের ইজি কেমিস্ট্রি ক্লাসে চলে এসেছি। ক্লাস 10 ভৌত বিজ্ঞান, তার রসায়ন বিভাগের জৈব যৌগ নিয়ে পাঠদান করছিলাম। 3টে পাঠ হয়ে গিয়েছে। লাস্ট যে পাঠটা নিয়ে আলোচনা করেছি বেশ কিছু জৈব যৌগের উৎস এবং ব্যবহার নিয়ে, আজকের সেই জৈব যৌগগুলোর বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া, তোমাদের সিলেবাসে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া আছে সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়েই আজকের আলোচনা করব। আজকের এই যে রাসায়নিক বিক্রিয়া তোমাদের সিলেবাসে যেগুলো আছে শুধুমাত্র সেগুলো, এই যৌগগুলো মুখ্যত দেখো কি কি যৌগ নিয়ে আলোচনা করব আজকে। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, ইথাইল অ্যালকোহল আর অ্যাসিডিক অ্যাসিড, সবগুলো সংকেত দেওয়া আছে, নাম লেখা নেই। আশা করি তোমরা এদের সংকেত এবং নামের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছো, গত ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই যৌগগুলোর এরা অনেক রাসায়নিক বিক্রিয়া করতে পারে, কিন্তু তোমাদের সিলেবাসে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেগুলো নিয়েই আজকের আলোচনা এগোবে। শুরু করছি জৈব যৌগ পার্ট 4। প্রথম যৌগ হচ্ছে মিথেন। মিথেন CH4, কার্বনের 4টে হ্যান্ডে 4টে হাইড্রোজেন আছে। এই মিথেন কি কি বিক্রিয়া সাড়া দেয় আমি চার্ট করে দেব, এবং এখানে বেশ কিছু কথা তোমাদের বলে নিই। জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়াগুলো লেখার আর অজৈব যৌগ একটু পার্থক্য আছে। অজৈব যৌগগুলো একটা সরলরেখা লেখা সমান চিহ্ন দেওয়া হয়, কেননা তার সমতা বিধান। জৈব যৌগের সমতা বিধান ততটা বেশি গুরুত্বপূর্ণ নয়, এখানে অ্যারো দিয়ে প্রকাশ করলে। এবং বিকারক কি লাগে, বিক্রিয়ক এবং বিকারকগুলো এখানে যোগ না দিয়েও এভাবে অ্যারো দিয়ে আমরা অ্যারোর উপরে বিকারক এবং বিক্রিয়ার জন্য শর্তগুলো নিচে লিখতে পারি। আমি এখানে এই চার্ট দিয়েই তোমাদের এক এক করে বিক্রিয়াগুলো এগোতে চাইছি। প্রথম বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া। কার দহন বিক্রিয়া? না, মিথেনের 1 নম্বর বিক্রিয়া দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে কি? বায়ুর উপস্থিতিতে তাপ দেওয়া হলো। বায়ুর উপস্থিতিতে বায়ু মানে অক্সিজেন, তাকে যদি তাপ উত্তপ্ত করা হয় অর্থাৎ দহন করা হয়, কি উৎপন্ন হয় না মিথেন। বায়ুর উপস্থিতিতে মিথেন একটি কিন্তু দাহ্য গ্যাস, জানো তোমরা, একে ন্যাচারাল গ্যাস বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাস বা মাস গ্যাস বলা হয়। এই ন্যাচারাল গ্যাসকে উচ্চ চাপে সিএনজি তৈরি করা হয়, আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে। জ্বলে উঠলে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড আর জল। কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জল, এবং আমরা কি পাই? তাপ। প্রথমে এটা দহন করা হয় মানে তাপ দেওয়া হয়, মানে তাপ দিয়ে তাকে অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে বিক্রিয়াটি সংঘটিত করে দিলে নিজে থেকে মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর জল আর তাপ পাবো আমরা। 2 নম্বর বিক্রিয়া মিথেনের, যেটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমি কি ধরনের বিক্রিয়া করে সেগুলোকে এই চার্টে দিচ্ছি। প্রতিস্থাপন বিক্রিয়া। এখন প্রশ্ন আছে, প্রতিস্থাপন বিক্রিয়া কি? জৈব যৌগে এই বিক্রিয়ার ধরনগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। জৈব যৌগের যে বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় সেই তার নামগুলো থেকেই তোমাদের ধারণা জন্মাবে যে বিক্রিয়াটির ধরন কি, অর্থাৎ কি ধরনের বিক্রিয়ার মধ্যে সংঘটিত হচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রতিস্থাপন বিক্রিয়া হলো জৈব যৌগের মধ্যে যে সমস্ত পরমাণু আছে, বিক্রিয়ক সেই সমস্ত পরমাণু কোনো একটি পরমাণুকে সরিয়ে দিয়ে বিক্রিয়কের কোন একটি পরমাণু সেখানে যে সংযুক্ত হয়ে যায় তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত সিঙ্গেল বন্ড, অর্থাৎ একক বন্ধনের একটি পরমাণু অপসারিত হবে, ওই বন্ধনে আরেকটি পরমাণু সংযুক্ত হবে। প্রতিস্থাপন বিক্রিয়া দেখাই কার সঙ্গে হয়। আমি এখানে বিক্রিয়ার ধরনগুলো দিচ্ছি, তারপরে দিচ্ছি কি বিক্রিয়ক। ক্লোরিনেশন, ক্লোরিন গ্যাস Cl2, ক্লোরিন গ্যাসকে যদি মিথেন গ্যাসের সংস্পর্শে আনা যায় এবং তাতে যদি ইউভি রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি ফেলা যায়, অথবা বিক্ষিপ্ত সূর্যালোক, HNU বলে, বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মি উপস্থিতিতে মিথেনের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করা যায়, মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত, মিথেনে দেখো CH4 এ আমি CH3 লিখলাম, একটা হাইড্রোজেন ছিল, সেই বন্ডটা বেরিয়ে গিয়ে এখানে আরেকটি ক্লোরিন পরমাণু আসবে। কে আসবে? ক্লোরিন এলো।
CH3Cl, আর হাইড্রোজেন যেটা বেরিয়ে গেল এই Cl2 এর একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল HCl, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। নামটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মিথাইল গ্রুপ তৈরি হয়ে গেছে, মিথেন থেকে হাইড্রোজেন অপসারিত মিথাইল গ্রুপ, তার সঙ্গে ক্লোরিন যুক্ত মিথাইল ক্লোরাইড। কিন্তু মজার ব্যাপার হলো এখানে বিক্রিয়াটি কিন্তু থামে না, আবার এই মিথাইল ক্লোরাইড আবার ক্লোরিন আর ইউভির উপস্থিতিতে, কারণ বিক্রিয়া পাত্রে মিথেন আছে, ক্লোরিন দেওয়া হচ্ছে, যে মিথেনটা মিথাইল ক্লোরাইড রূপান্তরিত হয়ে গেল, সেই উৎপন্ন মিথাইল ক্লোরাইড ফার্দার আবার ওই বিক্রিয়া পাত্রে আর যে অবিকৃত ক্লোরিন আছে তার সঙ্গে বিক্রিয়া করে আরো একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে CH2Cl2, আবার একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, HCl বেরিয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে মিথিলিন ডাইক্লোরাইড। মিথাইল ক্লোরাইড, মিথিলিন ডাইক্লোরাইড, CH2Cl2, এটাও এখানে বিক্রিয়া থামবে না, আবার ক্লোরিন, এই দেখো অ্যারোর পাশেই লিখছে, পাশে লিখলে কোনো যায় আসে না, জৈব যৌগ লেখা যায়। আবার মিথিলিন ক্লোরাইড থার্ড স্টেপে আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে আরো দুটো ক্লোরিন হাইড্রোজেন ছিল, আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে CHCl3 প্লাস HCl তৈরি করলো। এটি একটি গুরুত্বপূর্ণ যৌগ, নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটা কি? ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক হিসেবে জানি তোমরা ব্যবহার করা হতো আগে, এখন হয় না, এর নাম হচ্ছে ক্লোরোফর্ম CHCl3। এখানেও বিক্রিয়াটি থামলো না, আমি তো বেঁকে বেঁকে আসছি, জৈব যৌগের এরূপ করা যায়। এখানে আবার ক্লোরিনের সঙ্গে ওই ক্লোরোফর্ম আবার বিক্রিয়া করছে ইউভি উপস্থিতিতে, কি করলো, আর একটি হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটি প্রতিস্থাপিত হয়ে গেল CCl4 প্লাস HCl, এর নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এটি দ্রাবক হিসাবে শেষ পর্যন্ত কিন্তু আর জৈব যৌগ থাকলো না, এটা কিন্তু অজৈব যৌগে রূপান্তরিত হয়ে গেল। তাহলে মিথেন, আরেকটা কথা বলে নিন, মিথেন তো অ্যালকেন, দেখো এখানে যে যৌগগুলো দেওয়া আছে, একটু সরে আসছি, অন্য প্রশ্নে চলে যাচ্ছি। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, অ্যালকোহল আর অ্যাসিড দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালকেনের একটি উদাহরণ, তার বিক্রিয়া। তারপরে অ্যালকিনের উদাহরণ, অ্যালকিনের একটি উদাহরণ ইথিলিন, তার বিক্রিয়া দেখাবো। অ্যালকাইন, তার একটি সবচেয়ে সরলতম যে সদস্য অ্যাসিটিলিন, তার বিক্রিয়া দেখাবো। ইথাইল অ্যালকোহল, এটা অ্যালকোহলের, মিথাইল অ্যালকোহল নেই, তোমাদের ইথাইল অ্যালকোহলের কিছু বিক্রিয়া, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগ আমাদের জৈব যৌগের মধ্যে। অ্যাসিডিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড গ্রুপ আছে COOH, কার্বক্সিলিক অ্যাসিডের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসিডিক অ্যাসিড, সেই যৌগগুলোকে তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। তার প্রথম হচ্ছে অ্যালকেনের মিথেন দিচ্ছে। অ্যালকেনগুলো কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অ্যালকেনের রাসায়নিক সক্রিয়তা কম, শুধুমাত্র এই দহন বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়, আর যে সমস্ত বিক্রিয়া হয় খুব রেয়ার এবং বিশেষ কন্ডিশনে সেই বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। প্রতিস্থাপন বিক্রিয়াটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, চারটে হাইড্রোজেন, এক একটা করে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন ঢুকছে, একটার পর একটা মিথাইল ক্লোরাইড, ট্রাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম বা মিথিলিন ক্লোরাইড আর কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়েছে। এটা ট্রাইক্লোরোমিথেনও বলতে পারো, এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন না বলে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে দুটো বিক্রিয়া আমরা মিথেনের জানলাম, অবশ্যই বিক্রিয়াগুলো মাথায় রাখবে। এবার চলে আসি পরের যে জৈব যৌগ আছে, তার নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন অ্যালকিলস বা অ্যালকিন নয়, অ্যালকিন শ্রেণীর সবচেয়ে কনিষ্ঠতম সদস্য বলা হয়। এই ইথিলিন CH2 এর বিক্রিয়াগুলো এবার আমি দেখাবো। এখন এর বিক্রিয়া, ইথিলিনের যে বিক্রিয়া, ইথিলিন কিন্তু রাসায়নিকভাবে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত পার্থক্য বলেছিলাম, যে সম্পৃক্ত অর্থাৎ অ্যালকেন অপেক্ষা অসম্পৃক্ত অ্যালকিন বা অ্যালকাইনের রাসায়নিক সক্রিয়তা বেশি। সেই রাসায়নিক সক্রিয়তা বেশি কেন না, এর যে দ্বিবন্ধন আছে, ভালো করে লক্ষ্য করো, ডাবল বন্ড, একটাকে বলা হয় সিগমা আর একটা পাই, এটা তোমাদের লেভেলে নেই, তবুও বললাম এই দুটো ডাবল বন্ড থাকলে তোমাদের এমনি দুটো বন্ড মানে দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে আছে, এটা ঠিক, কিন্তু দুটোর মধ্যে একটা বন্ধন কিন্তু দুর্বল, এই একটা বন্ধন সহজে খুলে যায় কোনো বিক্রিয়কের উপস্থিতিতে। দ্বিবন্ধনের একটি বন্ধন উন্মুক্ত হয়ে সেই বিক্রিয়কের সঙ্গে বিকারকের সঙ্গে সংযুক্ত হয়ে নতুন যৌগ রূপান্তরিত করতে পারে, এবং এইভাবে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় দ্রুত বিক্রিয়া। এক নম্বর বিক্রিয়া হলো কি? দ্রুত বিক্রিয়া। কে করে? অ্যালকিন করে।
অ্যালকিনের প্রধান বিক্রিয়া কিন্তু দ্রুত বিক্রিয়া, বা একবার ইংলিশে বলে অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন, আর এর মানে রিঅ্যাকশনের সংক্ষিপ্ত ফর্ম অ্যাডিশন রিঅ্যাকশন, যাকে দ্রুত বিক্রিয়া বলা হয়। কে করে? অ্যালকিন করে। দ্বিবন্ধন অ্যালকাইনও পাবো, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগগুলো অ্যাডিশন বিক্রিয়া করে। অ্যাডিশন বিক্রিয়া তাহলে কি? অ্যাডিশন বিক্রিয়া হলো বিক্রিয়কের সঙ্গে বিকারকের কোনো একটি অংশ সম্পূর্ণরূপে যুক্ত হয়ে যাওয়া। অন্য কোনো সাইড প্রোডাক্ট বা বিক্রিয়াজাত উৎপন্ন হবে না, একটি মাত্র বিক্রিয়াজাত সম্পূর্ণ যে যুক্ত হয়ে যায়, বিক্রিয়ক আর বিকারক সম্পূর্ণ যুক্ত হয়ে একটি যৌগে রূপান্তরিত যদি হয়ে যায়, তাকে বলা হয় দ্রুত বিক্রিয়া বলে। যুক্ত হয়ে যাচ্ছে, অ্যাডিশন হয়ে যাচ্ছে, এখানে দ্বিবন্ধন ভেঙে গিয়ে যুক্ত হবে। একটা উদাহরণ দিই, হাইড্রোজেন গ্যাস সাধারণ অবস্থায় কিন্তু হাইড্রোজেনের সঙ্গে ইথিলিন বিক্রিয়া করে না, অনুঘটক লাগে যা বিক্রিয়াটি ত্বরান্বিত করে। 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথিলিনের মধ্য দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, হাইড্রোজেন গ্যাস কি করবে? একটা বন্ধন ভাঙলো, ভেঙে দুটো হ্যান্ড ভেঙে গেল। এটা একটু বোঝার চেষ্টা করো। ডাবল বন্ড ভেঙে গিয়ে দুটো কার্বনের দুটো করে যেটা এর সঙ্গে যুক্ত হয়েছিল সেই হ্যান্ডটা ওপেন হয়ে গেল। এই দুটো হ্যান্ড ডেকে আসবে, দুটো হাইড্রোজেন সংযুক্ত হবে, ফলে কি তৈরি হয়ে গেল? CH2 সিঙ্গেল বন্ড CH2, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। কিন্তু এভাবে দেখো এটা কি প্রকৃতপক্ষে? এটা কি CH3 অর্থাৎ এটা কি তৈরি হয়ে গেল? CH3 বন্ড CH3 কি তৈরি হলো? ইথেন তৈরি হলো। একটি জৈব যৌগ পেলাম ইথেন, সাইড প্রোডাক্ট আর কিছু হচ্ছে না, দুটো হাইড্রোজেন হয়ে গেল। নিকেল এখানে অনুঘটকের ভূমিকা করে। তাহলে এখানে ইথিলিনের হাইড্রোজেন নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রুত বিক্রিয়া বা একে বিজারণ বিক্রিয়া বলা হয়। রিডাকশন, কেন হাইড্রোজেনের সংযোজনকে বিজারণ বলা হয়। বিজারিত হয়ে অ্যালকেনে চলে গেল, ইথেন তৈরি করলো। দ্বিতীয় দ্রুত বিক্রিয়া দেখো, দ্রুত বিক্রিয়া আরো একটি পার্ট আছে। এই দ্রুত বিক্রিয়া 2 নম্বর দ্রুত বিক্রিয়া দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ আরেকটি দ্রুত বিক্রিয়া, যদি ব্রোমিন, লাল বর্ণের ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত আছে, লাল বর্ণের ব্রোমিনকে যদি আমরা ইথিলিনে যুক্ত করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কি করে? অনুরূপভাবে ওই বিক্রিয়া ঘটবে, পাই বন্ধনটা ওপেন হবে, দুটো ব্রোমিন দুটো কার্বনে ঝুলে যাচ্ছে। দুটো কার্বনে যুক্ত, ঝুলে যাওয়া মানে কি? যুক্ত হচ্ছে। এই বন্ড দিয়ে দেখালাম। এখানে দুটো হাইড্রোজেন এসছে, এখানেও কি হলো? এই Br2 একটা বন্ধন ভেঙে গিয়ে ওইখানে দুটো ব্রোমিন, ব্রোমিনের Br বন্ড Br, এই বন্ধন ভাঙলো, একটা ব্রোমিন এই কার্বনের সঙ্গে আর একটা ব্রোমিন এই কার্বনের সঙ্গে সংযুক্ত হয়ে CH2Br বন্ড CH2Br, নাম হলো কি? 1,2 ডাইব্রোমোইথেন। নাম হলো 1,2 ডাইব্রোমোইথেন। এর নাম হচ্ছে 1, নাম্বারিং করতে হবে আইপ্যাকের নীতি অনুযায়ী। 1 2, দুটোতে ব্রোমিন আছে, 1,2 ডাইব্রোমোইথেন, দুটো কার্বনের ইথেন, অ্যালকেনের যেহেতু 1,2 ডাইব্রোমোইথেনের নাম। দ্রুত বিক্রিয়া দু রকমের হলো, কার? না ইথিলিনের। ইথিলিন কিন্তু দ্রুত বিক্রিয়া মুখ্যত করে থাকে। এর হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমারাইজেশন, পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে? না, একই অণু পুনরাবৃত্তি হয়ে পরস্পর সংযুক্ত হয়ে যে বৃহৎ দীর্ঘ শৃঙ্খল অণুতে রূপান্তরিত হয়, তখন তাকে বলে পলিমারাইজেশন বিক্রিয়া। উৎপন্ন যৌগকে বলে পলিমার। কি তৈরি হয়? না, এখানে দেখতে পাওয়া যায় পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে, পারক্সাইড অনুঘটক, অনুঘটক কি? পার অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে চাপ ও তাপ, চাপ ও তাপ দিলাম, পারক্সাইড অনুঘটক দিলে ইথিলিন অণুগুলো পরস্পরের মধ্যে সংযুক্ত হয়ে দীর্ঘ কার্বন শৃঙ্খল তৈরি করে, পলিথিন তৈরি করে। আমরা এই পলিথিনের নাম জানি, প্লাস্টিক পলিথিন, যে ক্যারি ব্যাগ ব্যবহার করি, সেই পলিথিন তৈরি হয় এই ইথিলিন থেকে। এই ইথিলিন অণুগুলো পরস্পর একটু, এখানে n দিয়েছে, n মানে n সংখ্যক CH2 বন্ড CH2 যুক্ত হয়ে আছে। একটু দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, তিনটে ইথিলিন নিয়েছি মনে করো। কি করে? এই ইথিলিনের এই বন্ডটা এই কার্বনের সঙ্গে, এই বন্ড এই কার্বনের সঙ্গে, এই বন্ড পরের কার্বনের সঙ্গে, অর্থাৎ এই বন্ড যদি চলে যায়, এই দুটোর মধ্যে কি হচ্ছে? একটা বন্ড তৈরি হবে।
এই বন্ডে চলে যায়, তাই এই দুটোর মধ্যে বন্ড তৈরি হচ্ছে, বলে CH2 বন্ড CH2 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 CH2, এইভাবে CH2 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 হয়ে দীর্ঘ কার্বন শৃঙ্খল তৈরি হবে, যা পলিথিন তৈরি। আগে ইথিলিন যেটা গ্যাস ছিল, পরস্পর সংযুক্ত হয়ে পলিথিন তরল ঠান্ডা হয়ে কঠিন প্লাস্টিকে রূপান্তরিত হয়ে যায় পলিমারাইজেশন বিক্রিয়া দিয়ে। পলিমারাইজেশন বিক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় পলিথিন। অনুঘটক কি? পারক্সাইড এবং চাপ তাপ লাগে। তাহলে ইথিলিনের তিনটে বিক্রিয়া, যুত বিক্রিয়া হাইড্রোজেনের সঙ্গে ইথেন তৈরি হয়, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের সঙ্গে 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করে। আর পলিমারাইজেশন বিক্রিয়া, তিনটে বিক্রিয়া, পলিমারাইজেশন বিক্রিয়ায় পারক্সাইড ও চাপ তাপে পলিথিন পলিমার তৈরি করে। ইথিলিনের তিনটে বিক্রিয়া অবশ্যই মাথায় রাখবে। এবার চলে আসি 3 নম্বর যে যৌগটি আছে, তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। 3 নম্বর কি আছে? CH ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনেরও যেহেতু ট্রিপল বন্ড আছে, কি বিক্রিয়া সাড়া দেবে? যুত বিক্রিয়ায় সাড়া দেবে। যুত বিক্রিয়া মুখ্যত প্রথম যুত বিক্রিয়া কার সঙ্গে? না, হাইড্রোজেন। হাইড্রোজেন নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে তৈরি করবে, একটি বন্ধন ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন এলো, CH2 ডাবল বন্ড CH2, ইথিন তৈরি হলো বা ইথিলিন। এই ইথিন আবার ফার্দার ওই অবস্থায় আমরা জানি, এক্ষুনি বিক্রিয়াটা দেখে এলাম, আবার হাইড্রোজেন নিকেলের সঙ্গে ইথিলিন আবার বিক্রিয়া করে CH3 ডাবল বন্ড সিঙ্গেল বন্ড CH3 ইথেনে চলে যায়। প্রথমে ইথিন বা ইথিলিন, তারপরে ইথেনে চলে যাচ্ছে, বিক্রিয়াটি থামছে না। কেননা অ্যাসিটিলিনে যেহেতু ট্রিপল বন্ড আছে, দুটো পাই একটা সিগমা, এই দুটো বন্ধন একটার পর একটা ভাঙছে, হাইড্রোজেনের প্রবেশ ঘটছে, এখানে আবার হাইড্রোজেন প্রবেশ ঘটে লাস্ট পর্যন্ত ইথেনে গেল। কিন্তু যদি বলে যে বিক্রিয়াটি ইথিলিন তৈরি করা যায়, এই যুত বিক্রিয়াতে ইথিলিনও তৈরি করা যায়, যদি গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া হাইড্রোজেন প্যালাডিয়াম PD বেরিয়াম সালফেট অনুঘটক রূপে, যদি অনুঘটকটা চেঞ্জ করে দিলাম, নিকেলের বদলে কি দেওয়া হলো? প্যালাডিয়াম। আর বেরিয়াম সালফেট কি? বেরিয়াম সালফেট এখানে একটি অনুঘটক বিষ রূপে কাজ করে। অনুঘটক বিষ কি? প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতাকে নিয়ন্ত্রিত করে শুধুমাত্র অ্যাসিটিলিন থেকে বা ইথাইন থেকে বিক্রিয়াটিকে ইথিলিন এইখানেই থামিয়ে দেয়, পরে আর বিক্রিয়া হয় না, অর্থাৎ এর পরে আর হাইড্রোজেন এর সঙ্গে সংযুক্ত হয় না, এখানেই বিক্রিয়া থেমে যায়। একে লিন্ডলার অনুঘটক বলে, এইটাকে বলা হয় লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটক, লিন্ডলার অনুঘটক যদি ব্যবহার করা হয়, তখন অ্যাসিটিলিন ইথিলিনের বিক্রিয়াটি স্থির বা দাঁড়িয়ে যায়, এরপরে আর বিক্রিয়া এগোয় না। এখানে আরো সাবধানতা অবলম্বন করার জন্য সালফার কুইনোলিনও যোগ করা হয়। তাহলে যুত বিক্রিয়া হাইড্রোজেন নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া জানলাম, তারপরে লিন্ডলার অনুঘটক দিয়ে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে অ্যাসিটিলিন থেকে ইথিলিনে রূপান্তর জানলাম। ইথিলিন থেকে কিন্তু আর ইথেনে যায় না, মনে রাখতে হবে অ্যাসিটিলিন থেকে যদি ইথিলিনে রূপান্তর দেয়, আমি লিন্ডলার অনুঘটক দিয়ে তোমাদের বিক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তারপরে আবার যুত বিক্রিয়া 2 নম্বর, 3 নম্বর যুত বিক্রিয়ায় কি দেওয়া হবে? এখানে একটা দুটো কেস আছে, দেখো ব্রোমিন, এখানে ব্রোমিন জলীয়, ইথিলিনেও ব্রোমিন ছিল, এখানেও ব্রোমিন থাকবে, তবে এখানে ব্রোমিন দুটো ক্ষেত্র আছে, দুটো ক্ষেত্রে দুভাবে হবে। যদি জলীয় ব্রোমিন দেওয়া হয়, ব্রোমিনের জলীয় দ্রবণ, ব্রোমিনের জলীয় দ্রবণ দিলে শুধুমাত্র কি করবে? একটা পাই বন্ধন ভাঙবে, ভেঙে CH2 ডাবল বন্ড CH2, এখানে ব্রোমিন আর এখানে ব্রোমিন, ডাইব্রোমো ইথিন, 1,2 ডাইব্রোমো ইথিন তৈরি, 1,2 ডাইব্রোমো ইথিন তৈরি হবে। ইথিলিন নয়, ইথিন বা ইথিলিন তৈরি হবে। এর কিন্তু পরের আর একটা বন্ড ভাঙছে না। কিন্তু শুধু যদি তরল ব্রোমিন দেওয়া হয়, ব্রোমিন কিন্তু তরল অবস্থায় থাকে, জলীয় দ্রবণ নিলাম না, কেবলমাত্র ব্রোমিন শুধু দিলে, তখন কিন্তু সবগুলো, এটাকে এই দিক থেকে দেখাচ্ছি, তখন কিন্তু সবগুলো পাই বন্ধন ভেঙে যাবে,
তাহলে কটা হ্যান্ড ওপেন হচ্ছে? চারটে হ্যান্ড, চারটে ব্রোমিন আসবে। এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, তখন এই কটা লাগে? দুটো ব্রোমিন লাগছে, এখানে একটা ব্রোমিন হয়ে যেত, এখানে দুটো ব্রোমিন, Br2 মানে কি চারটে ব্রোমিন পরমাণু। এই যে দুটো বন্ধন আছে, দুটো বন্ধন ভেঙে গিয়ে উপরে দুটো ব্রোমিন আসবে, একটা পাই ভেঙে গিয়ে উপরে দুটো ব্রোমিন, নিচের পাইটা ভেঙে গিয়ে আবার দুটো ব্রোমিন যুক্ত হলো। নাম হবে কি? 1 নম্বর 2 নম্বর কার্বন, 1 একে দুটো ব্রোমিন, তাই বলা হয় 1 ডাইব্রোমো, সরি 1 আবার 2 নম্বরে দুটো ব্রোমিন আছে, 2 টেট্রাব্রোমো, চারটে ব্রোমিন থাকায় 1 টেট্রাব্রোমো ইথেন এই যৌগটির নাম। তরল ব্রোমিন দিলে হয় টেট্রাব্রোমো, আর জলীয় ব্রোমিন দিলে হয় ডাইব্রোমো, দুটো ব্রোমিনের প্রবেশ ঘটে। ইথিলিনের এই বিক্রিয়াগুলো অবশ্যই মনে রাখবে। এই ব্রোমিন জল দিয়ে, এটা একটু মনে রাখো তোমরা, ব্রোমিন বা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে কোন জৈব যৌগের মধ্যে অসম্পৃক্ততা আছে কিনা। অসম্পৃক্ততা কি? আর দ্বিবন্ধন কি ত্রিবন্ধন আছে। লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যদি আমরা ইথিলিন বা অ্যাসিটিলিনে যোগ করি, ইথিলিন থেকে 1 ডাইব্রোমো ইথেন বর্ণহীন হয়ে যায়। ঠিক অ্যাসিটিলিনেও 1 ডাইব্রোমো ইথাইন তৈরি করে বর্ণহীন হয়ে যায়। সেই বর্ণহীন হয়ে যাচ্ছে মানে এটা থেকে প্রমাণ করে যে ওই যৌগটি অসম্পৃক্ততা ছিল। তো অসম্পৃক্ততার জন্য কিন্তু ব্রোমিনের দ্রবণ দিয়ে আমরা অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি। এবার চলো আর একটি চতুর্থ যে জৈব যৌগ অ্যালকোহল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের হয়ে গেল একটা করে উদাহরণ তাদের বিক্রিয়া। এবার যাচ্ছি অ্যালকোহল। 4 নম্বরে কে আছে? অ্যালকোহল। কি অ্যালকোহল? না ইথাইল অ্যালকোহল, CH3CH2 ইথাইল গ্রুপ, OH মানে অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া আম্লিক ধর্মের। আম্লিক ধর্ম, অ্যালকোহলের মধ্যে সামান্য পরিমাণ আম্লিক ধর্ম আছে, কেন OH এর সঙ্গে যে H-টা আছে, এই H-টা সক্রিয় ধাতু আমরা জানি সোডিয়াম, সোডিয়ামের সঙ্গে যদি সক্রিয় ধাতু সোডিয়ামের সঙ্গে ইথানল বিক্রিয়া করলে সহজেই OH এর H অপসারিত হবে, এখানে সোডিয়াম চলে আসবে আর হাইড্রোজেন গ্যাস পাবো। দুটো দিলে ব্যালেন্স করলে আমরা এভাবে পেতে পারি। এই হাইড্রোজেন কি করে এলো দেখানোর জন্য এটা 2 অণু দিলাম। দুটো সোডিয়াম, এর নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথানলের অক্সাইড, ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড, নাম হচ্ছে কি সোডিয়াম ইথক্সাইড এর নাম। মনে রাখো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম ইথক্সাইড তৈরি করে। আর একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, দুটো বিক্রিয়াই আমাদের লাগবে এখানে। আর একটি নিরুদন বিক্রিয়া, আমি বিক্রিয়ার নামগুলো এখানে লিখে দিচ্ছি। নিরুদন, নিরুদন কথাটার অর্থ কি? না এই অ্যালকোহল থেকে জল অপসারিত, নিরুদন মানে জল অপসারিত হওয়াকে নিরুদন বলে। অ্যালকোহল থেকে জল অপসারিত হয়ে যাচ্ছে, কি দেওয়া হবে? না গাঢ় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর 170 ডিগ্রি তাপমাত্রাটা বিশেষ গুরুত্বপূর্ণ, এখানে মনে রাখতে হবে, এখানে তাপটা উল্লেখ করতে হবে, এখানে ডেল্টা চিহ্ন দিলে হবে না। গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানলে যোগ করে যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জল শোষণ ক্ষমতা আছে, ইথানল থেকে জল টেনে বের করে নিয়ে ইথিলিনে রূপান্তরিত করে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস জল বেরিয়ে যাচ্ছে। সালফিউরিক অ্যাসিড এখানে অনুঘটক রূপে কাজ করে। একটু ব্যাপারটা বোঝাই কি করে হচ্ছে, তবে তোমরা বুঝতে পারবে। এখানে একটা হাইড্রোজেন জুড়ে দিলাম, দেখো এটাও এই ইথানলকে আমি এভাবে লিখেছি, CH3CH2 একটা H এভাবে ঝুলিয়ে নিয়েছি। আমরা জানি কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড হয়ে আছে। সংক্ষিপ্ত ফর্মুলায় আমরা ওই কার্বন হাইড্রোজেন বন্ডগুলো দেখাই না, কিন্তু এখানে বিক্রিয়াটি বোঝার সুবিধার্থে আমি একটা কার্বনকে বন্ড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এই কার্বনের সঙ্গে OH আছে, এই কারণে OH-টা এইভাবে করেছি। কি করছে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের জল শোষণ ক্ষমতার কারণে এই H আর OH এটা অপসারিত হয়ে যাচ্ছে, এটা কি হয়ে বেরিয়ে যাচ্ছে? জল হয়ে। তাহলে এই বন্ডের OH, এই বন্ডের H, OH H2 হলো বেরিয়ে যাচ্ছে। তাহলে এখন এখান থেকে বেরিয়ে গেলে এই দুটো কার্বন তারা তো দুটো সমযোজী বন্ধন উন্মুক্ত হয়ে গেল, তারা না কি করছে? সঙ্গে সঙ্গে এই দুটো পরস্পর জুড়ে গিয়ে এই দ্বিবন্ধনটা তৈরি করে দিচ্ছে। দেখো CH2 একটা বন্ধন ছিল, OH আর H অপসারিত হওয়ার পর আরেকটি বন্ধন এখানে তৈরি হয়ে যাচ্ছে।
তৈরি হয়ে গেল ইথিলিন। এটা ইথিলিন তৈরি হলো। ইথিলিনকে আমরা এভাবে ইথানলে নিরুদন করে ইথিলিন তৈরি করতে পারি। নিরুদনের ইংলিশ হচ্ছে ডিহাইড্রেশন, জল অপসারিত করে নিচ্ছে। কে? গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি তৈরি হচ্ছে? ইথিলিন আর জল তৈরি হচ্ছে। ইথিলিন তৈরি করা যায় এভাবে, ল্যাবরেটরিতে এটাকে তৈরি করতে পারি আমরা। তাহলে ইথানলে এই দুটো বিক্রিয়াই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবে তোমরা। লাস্ট যে যৌগটা আমাদের আছে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া আমরা এবার, অ্যাসিড যেহেতু এর বিক্রিয়াগুলো অম্ল ধর্মের তো হবেই, আম্লিক ধর্মের, আম্লিক ধর্মের বিক্রিয়া। আম্লিক ধর্মের বিক্রিয়া প্রথমে কার সঙ্গে হবে? প্রথমে দিচ্ছে একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাসিড, এটা ক্ষার, লবণ জল, এখানে কিন্তু জৈব লবণ হবে COONA, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম এখানে এলো H OH যুক্ত হয়ে তৈরি হয়ে গেল জল। দেখো জৈব যৌগের ক্ষেত্রেও অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে এই লবণ আর জল হচ্ছে। এটা হচ্ছে লবণ, নাম কি না সোডিয়াম অ্যাসিটেট। ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, কিন্তু এটা সোডিয়াম অ্যাসিটেট। আর একটি অম্ল ধর্মের বিক্রিয়া সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হলো, সোডিয়াম বাইকার্বনেট ক্ষারীয় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, তৈরি করে, এটাও তৈরি করে কি সোডিয়াম অ্যাসিটেট। কিন্তু একটা গুরুত্বপূর্ণ যৌগ কার্বন ডাই অক্সাইডের জল পাওয়া যায়, এর দ্বারা প্রমাণ করে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে এটি জৈব অ্যাসিড কিনা সেটা শনাক্ত করা যায়। সোডিয়াম বাইকার্বনেট দিলেই অ্যাসিডের কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস ঘুরঘুর করে বেরোবে, তখন বুঝতে হবে অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এটাকে জৈব যৌগে যোগ করা হয়েছে। যদি দেখা যায় ওখান থেকে গ্যাস বেরোচ্ছে এবং যে গ্যাসটি স্বচ্ছ চুন জলকে ঘোলা করতে পারে, তখন বুঝতে হবে ওই অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, ওই যৌগটি কার্বক্সিলিক অ্যাসিড ছিল। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় আমরা এটা ইনঅর্গানিক, আমরা অজৈব যৌগ জানি, অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেট বিক্রিয়ায় লবণ, কার্বন ডাই অক্সাইড, জল উৎপন্ন হয়। সর্বশেষ আরেকটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ বিক্রিয়া এস্টারিফিকেশন, দন্তস্বয় আকার, এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন, এই নামগুলো একটু তোমাদের কাছে খটোমটো লাগছে। এস্টারিফিকেশন মানে এস্টার তৈরি করা হচ্ছে। এস্টার হচ্ছে জৈব যৌগ, আমরা যে সমস্ত সুগন্ধি, বিশেষ করে জৈব সুগন্ধি ব্যবহার করি, ফুলের যে গন্ধ বা ফলের যে গন্ধ, সবই কিন্তু এস্টার জাতীয় যৌগ, জৈব যৌগ এস্টার আছে। এস্টার থেকে গন্ধ নির্গত হয়। তো এস্টার এখানে তৈরি হবে কি থেকে? না অ্যাসিটিক অ্যাসিড থেকে এস্টার তৈরি হয়। সেটা কি করে? না অ্যাসিটিক অ্যাসিডে যদি আমরা এই যে জৈব যৌগটা পড়লাম ইথানল, এই ইথানল অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া, ইথানল অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া, গাঢ় কয়েক ফোঁটা গাঢ় H2SO4 দিতে হবে, একটু সামান্য তাপ দিতে হবে। অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, তার সঙ্গে কে বিক্রিয়া করছে? ইথানল, গাঢ় সালফিউরিক তাপ দিলে ইথাইল অ্যাসিটেট তৈরি হয়, CH3COO CH2CH3। এই অ্যাসিডের সঙ্গে উল্টো দিক থেকে এই ইথানলটা ঘুরিয়ে এর সঙ্গে যুক্ত জল বেরিয়ে যাচ্ছে, একটু দেখে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। নাম কি? ইথাইল অ্যাসিটেট। পাকা কলা, কলা পাকলে যে গন্ধ পাওয়া যায় তাতে ইথাইল অ্যাসিটেট থাকে, পাকা কলার গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট প্লাস জল তৈরি হচ্ছে। কি করে ইথাইল অ্যাসিটেট তৈরি হচ্ছে দেখো, আমি দেখাচ্ছি। CH3 পরীক্ষা করে দেখা নয়, বন্ডিং কিভাবে, বন্ড ব্রেকিং এবং ফর্মিং হচ্ছে, বন্ধন তৈরি হচ্ছে এবং ভাঙছে কি করে সেটাই দেখ। CH2CH3 এখানে কি দিয়েছি একবার বলি, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3CO, এই COটা অক্সিজেন ডাবল বন্ড আছে আর একটা OH আছে। আবার এদিকে কি দিয়েছি? ইথানলকে উল্টো দিক থেকে লিখেছি, জৈব যৌগকে এভাবে ঘুরিয়ে লেখা যায় বিক্রিয়ার সুবিধার্থে। CH3CH2 এদিকে OH কি করে? অ্যাসিডের OH আর অ্যালকোহলের H পরস্পর, OH H কি হিসাবে বেরিয়ে গেল? জল হিসাবে বেরিয়ে গেল। বাদ বাকি কি করলো? CH3CO O C2 CH2 CH3 CH3CO O
CH2 CH3। এখানে বন্ডটা দেখানো হয়নি, এখানে প্রকৃত বন্ডিং যদি দেখানো হয় CH3 C, এই ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, CH2 CH3, অর্থাৎ এটাই কিন্তু প্রকৃত স্টারের গঠন। CH3 প্রকৃত গঠন হলো না, তবে হাইড্রোজেনগুলো দেখানো হয়নি। কার্বন কার্বন যে শৃঙ্খল, সেই কার্বন কার্বন চেইনটা কার্বন অক্সিজেন শৃঙ্খল, CH3 CO O CH2 CH3, ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, এটা একটা স্টার, পাকা কলার গন্ধযুক্ত একটি স্টার তৈরি হয়ে গেল। আজকে তাহলে আমরা যে জৈবগুলো নিয়ে রাসায়নিক বিক্রিয়া দেখাবো বলেছিলাম, সবগুলো বিক্রিয়া দেখালাম এবং তারা কিভাবে যৌগগুলো তৈরি হয় সেটাও নিয়ে আলোচনা করলাম। সম্পৃক্ত অসম্পৃক্তের পৃথকীকরণ, আর সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগ পৃথক করবো কি করে? ওই ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইড বা ব্রোমিনের জলীয় দ্রবণ দিয়ে কিন্তু আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত পৃথক করি। যে কোনো শনাক্তকরণ বা পৃথকীকরণে মানে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো একটা পরিবর্তন বিক্রিয়া পাত্রে দেখতে যেন পাওয়া যায়, সেই বিক্রিয়াটাকে চয়েস করতে হয়। অ্যালকেনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া হয় না, কিন্তু ইথিলিন অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিন বিক্রিয়া করে, ব্রোমিনের লাল বর্ণ ব্রোমিন বিক্রিয়া করে কিন্তু লাল বর্ণ চলে যায়, বিক্রিয়া পাত্র কিন্তু লাল থেকে বর্ণহীন হয়ে যায়। ডাইব্রোমো 1,2 ডাইব্রোমো ইথিলিন 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন তৈরি করে বলে ইথিলিন অ্যাসিটিলিন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন যৌগ তৈরি করে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। জৈব যৌগের বেশ কিছু জৈব যৌগের বিক্রিয়া দেখালাম, এখান থেকে রূপান্তরগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে একটা থেকে একটা রূপান্তরিত করা যায় সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।